স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে আপিল বিভাগের রায় আজ। সেই বিষয়ে জানাতে আদালতে রয়েছেন সহকর্মী আজিজুল ইসলাম। তিনি এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আজিজ, আপিল বিভাগের রায়ের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নওশিন, আপনাকে যে বিষয়টি জানাতে চাই, যেটি আপিল বিভাগের কার্যক্রম সাধারণত আমরা দেখেছি যে 9টায় শুরু হয়ে যায়। আমরা 9টার আগেই কিন্তু আদালতে অপেক্ষা করছিলাম যে জামায়াতে ইসলামের যে নিবন্ধন ইস্যুতে যে রায়টি দেওয়ার কথা ছিল সেটির জন্য, কিন্তু আমরা এখন 10টা বেজে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আদালতের কার্যক্রম আসলে শুরু হয়নি বলে আমরা যেমনটি দেখেছি। এটি আসলে আদালতের খুব সাধারণ একটি কার্যক্রম। অনেক সময় আদালত অনেক দেরিতে কার্যক্রম শুরু করে থাকেন, তো এটি আসলে ওইরকম জটিল কোনো বিষয় নয় আর কি। মানে আদালতের ইচ্ছার উপরে অনেকটা নির্ভর করে যে আসলে কখন আদালত বসবে বা এই বিষয়টা। আর আমরা দেখেছি যে এই জামাতে ইসলামের যে নিবন্ধন ইস্যুতে গত 14 মে আসলে শুনানি শেষ হয়ে গিয়েছিল এবং রায়ের জন্য আজকে কিন্তু 1 জুন সেটি রাখা হয়েছিল। তো এর আগে আমরা যেমনটি দেখেছি 2013 সালে কিন্তু হাইকোর্টের রায়ে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করা হয় এবং এর পরে এটি কিন্তু জামাতের পক্ষ থেকে আপিল করা হয়েছিল এবং তাদের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনটিও কিন্তু 2018 সালে যখন আবেদন করা হয় তখন জামায়াতের যারা প্রধান আইনজীবী ছিলেন তারা উপস্থিত না থাকার কারণে এটি খারিজ হয়ে গিয়েছিল আপিল বিভাগের। তখন আমরা দেখেছিলাম যে প্রধান বিচারপতির নেতৃত্বে ওবায়দুল হাসান ছিলেন প্রধান বিচারপতি, তখন এটি বাতিল করা হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সন্ত্রাস বিরোধী আইনে কিন্তু গত বছরের 1 আগস্ট এই জামায়াত ইসলামী এবং তাদের যারা সহযোগী সংগঠন রয়েছে ছাত্র শিবির তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু এটি গত 28 আগস্ট এটি আবার পুনর্বহাল করা হয় এবং পট পরিবর্তনের পরে আমরা দেখেছি যে খারিজ হয়ে গিয়েছিল যে আপিলটি সেটি আবার পুনরুজ্জীবিত করার জন্য জামায়াত ইসলামের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল এবং সেই আপিলটি আসলে পুনরুজ্জীবিত করে এটি আবার পুনরায় শুনানির জন্য আপিল বিভাগ সিদ্ধান্ত জানায় দেয়। সেই কারণে কিন্তু পরবর্তীতে এটির উপর শুনানি হয় এবং আমরা দেখেছি যে দীর্ঘ প্রায় 4 কার্য দিবস আপিল বিভাগের শুনানি হয়েছে এবং জামাতের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি করেছেন। তারা যেটি বলার চেষ্টা করেছিলেন, আমি দেখেছি যে শুনানির সময় যে এই উপমহাদেশের কোনো আদালতে এটি আসলে যে আদালতের নির্দেশে কোনো দলের নিবন্ধন বাতিল এই বিষয়টি আসলে এই জামাতের এটি প্রথম ছিল, কারণ এটি আসলে নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশন থেকে এটি কারো বাতিল করা হয় বা কারো নিবন্ধন দেওয়া হয়ে থাকে এই বিষয়গুলো। এর বাইরে আমরা দেখেছিলাম যে জামাতের পক্ষ থেকে যে বিষয়টি বারে বারে বলা হচ্ছিল যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি দল তাদেরকে আসলে মানে রাজনীতির বাইরে রাখার জন্যই কিন্তু তাদেরকে এই নিবন্ধন বাতিলের মতো এরকম হাইকোর্টের যে রায় এসেছিল সেটির পিছনে একটি রাজনৈতিক চক্রান্ত ছিল বলেই কিন্তু তারা এটি বলার চেষ্টা করেছেন এবং জামাত কিন্তু বলছিল যে তারা তাদের যে গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনে জমা দেওয়ার কথা ছিল তার ওইটি কিন্তু বিচারাধীন থাকা অবস্থাতেই এদিকে হাইকোর্টের রায়ে এটি বাতিল করে দেওয়া হয়েছিল, যে কারণে কিন্তু তারা ক্ষুব্ধ হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু আপিলের রায় পর্যন্ত গড়িয়েছে। এখন আপিল বিভাগের রায়ে আসলে কি দাঁড়ায় সেই বিষয়টি আমরা জানার অপেক্ষায় আছি, পরবর্তীতে আরও জানানো যাবে। নওশিন। সুপ্রিম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম। শতভাগ সেবা নিশ্চিত করতে না পারলেও রাজধানীতে পুলিশের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এর মধ্যে জনবল সংকট কাটিয়ে নাগরিকদের আইনি সেবা নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঢাকার ক্ষতিগ্রস্ত থানা নিয়ে 4 পর্বের প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। জুলাই আন্দোলনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও আলোচিত ধারা যাত্রাবাড়ি, যেখানে 5 আগস্ট দিনভর ছিল রণক্ষেত্র। এখানে ছাত্র জনতার পাশাপাশি হতাহত হয় কয়েকজন পুলিশ সদস্য, ধ্বংস হয়ে যায় 5 তলা ভবনের সবকিছু। পুলিশ বলছে এ থানার আনুমানিক ক্ষতির পরিমাণ 40 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার গঠনের পর 5 তলা থানা ভবন পুরোটাই সাদা রং করা হয়েছে, আলাদা দরজাসহ অবকাঠামো সংস্কার করা হয়েছে। বিভীষিকাময় দিন পার করে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে যাত্রাবাড়ি থানা। শতভাগ সেবা দিতে না পারলেও সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে যাচ্ছেন থানায়। যেরকম অবস্থায় গেছে আমরা তো মনে করছি যে আসলে থানা ওইভাবে উপস্থাপন হবে না বা কাজ হবে না। এখন থানা ভালোই, মাশাআল্লাহ ভালো চলতেছে। এখন আমরা এখানে পর্যাপ্ত সেবা পাচ্ছি, সমস্যা নেই। 5 আগস্টের পর এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে,
কারণ মানুষ এখনও পুলিশের উপর পুরো আস্থা আনতে না পারলেও কিন্তু 60-70% আস্থা মানুষ আসছে পুলিশের প্রতি। ঢাকা মহানগর পুলিশ বলছে রাজধানীর 50 থানার সবগুলোতেই কার্যক্রমই চলছে, সেবা নিচ্ছেন নগরবাসী। সব মিলিয়ে আমাদের প্রায় 34,000 জনবল বর্তমানে আমাদের জনবলের ঘাটতি নেই। যে জনবল এবং লজিস্টিক্স রয়েছে সেগুলোর অপটিমাম ব্যবহারের মাধ্যমে নগরবাসীকে পুলিশি সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বিগত 16 বছরে পুলিশ বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জনমনে ব্যাপক উদ্বিগ্নতার জন্ম দিয়েছে। এ থেকে বের হয়ে আসতে পারলে মানবিক পুলিশ দেখতে পাবে মানুষ। আমরা 16টি বছর দেখছি যেভাবে পুলিশ প্রশাসন দলীয়ভাবে ব্যবহৃত হয়েছে, যার ফলে জনগণের আস্থাটা নষ্ট হয়ে গেছে তাদের উপরে। তবে এই পুলিশকে এই প্রশাসন বর্তমান ইউনূস সাহেবের যে প্রশাসন অনেক চেষ্টা করতেছে কিভাবে তারা আবার জনগণের বন্ধু হতে পারে। প্রত্যাশা অনুযায়ী নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করবে পুলিশ, এমন প্রত্যাশা সবার। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং কর্মসংস্থানের অভাবে দেশে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। এই অবস্থায় খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে রেখে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আকার বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদরা বলছেন দুর্নীতি কমিয়ে প্রকৃত সুবিধাভোগীদের সহায়তা নিশ্চিত করতে হবে। বাজেট নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। শিশুর জন্য দুধ কেনার টাকা নেই, তাই ধার করে এনে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন। বাচ্চার দুধের খরচ আর সংসারের ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন 3 সন্তানের জননী পারভিন আক্তার। তার মতো নিম্ন আয়ের মানুষেরও যেন একই অবস্থা। সব খাবারের তো দাম বেশি, নিজেদেরও চলাফেরা করতে কষ্ট হয়, খাবার দাবার কিনতেও কষ্ট হয়, ছেলের স্কুলের খরচ টরচ সব মিলাই অনেক টানাটানি হয়ে যায় সংসারে। নুন আনতে পান্তা ফুরায়, বুঝছেন যে অবস্থা আমাদের। আমাকে একটু যদি সরকার একটু কমাই কিছু দিত, চাল ডাল দামটা কমাই দিলে আমরা একটু খেয়ে বাঁচতে পারতাম। দেশে বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি 9% ঘরে থাকলেও এ নিয়ে স্বস্তিদায়ক কিছু নেই বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের সাবেক এই লিড ইকোনমিস্ট। তার মতে মূল্যস্ফীতি আর কর্মসংস্থানের দুর্বলতার কারণেই দরিদ্র লোকের সংখ্যা বাড়ছে। আপনারা দেখেছেন ইদানিংকালের হিসাব যে 2022-এর তুলনায় এই বিভিন্ন কারণে মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের দুর্বলতার কারণে দরিদ্র লোকের সংখ্যা বিশ্বব্যাংকের হিসাব ছিল প্রায় 30 লাখের মতো বাড়ছে। এ অবস্থায় খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে রেখে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যা আরও অনেক বেশি, সুতরাং এই ফুড সেফটির এই যে নেটওয়ার্কটাকে আরও বৃদ্ধি করা দরকার এবং মূল্য আরও কমিয়ে তাদেরকে খাদ্য সরবরাহ করা দরকার। তবে শুধু নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ালেই চলবে না, পাশাপাশি এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দরিদ্র মানুষকে লক্ষ্য করে নগদ সহায়তা, তো সেখানে একটা তো হলো কর্মসূচিগুলোর মধ্যে অনেক দুর্নীতি আছে, অব্যবস্থাপনা আছে, যার কারণে যে টাকাটা দেওয়া হয় সেটা পুরোপুরি যাদের পাওয়ার কথা তারা পায় না। তো সেই ত্রুটিগুলো সংশোধন করা, আর দ্বিতীয় হচ্ছে বেনিফিশিয়ারির সংখ্যাগুলি বাড়ানো, কারণ দরিদ্র মানুষের সংখ্যা তো বাড়ছে। এছাড়া বাজেটে কর্মসংস্থান বাড়ানোর নানান উদ্যোগ গ্রহণের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদেরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামীকাল। এছাড়াও আছে করমুক্ত আয় সীমায় ছাড় নেই, কর্পোরেট কর বাড়বে, আসছে বাজেট 2025-26। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, ভারী বৃষ্টিপাত আরও 2 দিন, বন্যার ঝুঁকিতে 4 জেলা। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, 3,59,000 গ্রেপ্তার, সারা দেশে 10 মাসে গ্রেপ্তারের একটি গ্রাফিক্স দিয়েছে তারা। এছাড়া তার আরেকটি শিরোনাম, প্লাস্টিক পণ্যে ভ্যাট দ্বিগুণ হচ্ছে, অব্যাহতি পাচ্ছে এলএনজি। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, হাসিনার বিচার প্রক্রিয়া শুরু, জুলাই হত্যাকাণ্ডে আনুষ্ঠানিক অভিযোগ জমা আজ। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনাম, অন্তর্বর্তী সরকারের বাজেট আগামীকাল, 24-25 অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটের আকার 7,97,000। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, বাজেটে স্বস্তি নেই মধ্যবিত্তের, বাজেটের আকার 7,90,000 কোটি টাকা।
দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রয়েছে। দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।